প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলে হেড কনস্টেবল পদে কিন্তু তোমাদেরকে নতুন করে আবার নিয়োগ করা হচ্ছে। ইতিপূর্বে কিন্তু হেড কনস্টেবল, স্টুয়ার্ড এবং বিভিন্ন পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবারও কিন্তু নতুন করে তোমাদের মাঝে হেড কনস্টেবল পদে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, A to Z অল ইনফরমেশন তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি। এখানে অ্যাডভাইসমেন্ট নাম্বার উল্লেখ করা আছে এবং এখানে ডেট উল্লেখ করা আছে এবং এখানে তোমাদের কোন কোন পদে রিক্রুট করা হবে সেই পদগুলো কিন্তু এখানে নাম উল্লেখ করা আছে। তো সরাসরি এখানে উল্লেখ করা আছে অ্যাডভাইসমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হেড কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিক। তো ইন এসএসবি অর্থাৎ এই তিনটি পদে তোমাদের এই তিনটি পদে কিন্তু সরাসরি এখানে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবে এবং ডেসক্রিপশান বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাডভাইসমেন্ট নম্বরটা এখানে উল্লেখ করা আছে এবং এখানে কিন্তু উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল, সশস্ত্র সীমা বল। ঠিক আছে, তো এটি কিন্তু সশস্ত্র সীমা বলের আন্ডারেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবং শুরুতেই আমরা একটু ভ্যাকান্সি ডিটেলসটা জেনে নেব। এখানে ভ্যাকান্সি ডিটেলস উল্লেখ করা আছে, নেম অফ দ্য পোস্ট উল্লেখ করা আছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ এখানে উল্লেখ করা আছে। 1 নম্বরে উল্লেখ করা আছে হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই পদে কিন্তু 30টি শূন্যপদ আছে। তার মধ্যে ইউআর প্রার্থীদের ক্ষেত্রে 15টি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 2টি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 8টি, এসসি প্রার্থীদের ক্ষেত্রে 4টি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে 1টি, টোটাল কিন্তু 30টি শূন্যপদ আছে। 2 নম্বরে উল্লেখ করা আছে হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট, এই পদে কিন্তু 12টি শূন্যপদ আছে। তার মধ্যে ইউআর প্রার্থীদের 7টি, ওবিসির ক্ষেত্রে ইডব্লিউএসের ক্ষেত্রে 1টি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3টি, এসসি প্রার্থীদের ক্ষেত্রে 1টি, এসটিতে কোনো শূন্যপদ নেই, টোটাল 12টি শূন্যপদ আছে। আর 3 নম্বরে উল্লেখ করা আছে কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিক, এই পদের ক্ষেত্রে কিন্তু 34টি শূন্যপদ আছে। তার মধ্যে ইউআরে 17টি, ইডব্লিউএসে 2টি, ওবিসিতে 9টি এবং এসসিতে 4টি, এসটিতে 2টি, টোটাল কিন্তু 34টি শূন্যপদ আছে। এবং তোমাদেরকে বলে রাখি গ্র্যান্ড টোটাল শূন্যপদ আছে 76টি শূন্যপদ আছে এবং 10% ভ্যাকান্সিস আর রিজার্ভ ফর ইএক্স সার্ভিসম্যান, অর্থাৎ 10% ভ্যাকান্সি কিন্তু অর্থাৎ শূন্যপদ রিজার্ভ করা হয়েছে ইএক্স সার্ভিসম্যানদের জন্য। ক্লিয়ার? এবার শুরুতেই আমরা একটু পে স্কেলটা দেখে নেব। এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচারটা কী থাকছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে পে স্কেল অ্যান্ড আদার্স অ্যালাওয়েন্স অ্যাজ পার 7th সিপিসি, অর্থাৎ 7ম সিপিসি অনুযায়ী কিন্তু তোমাদের পে স্কেল এখানে বন্টন করা হয়েছে এবং পে স্কেল এখানে উল্লেখ করেছে সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে তোমাদের বেসিক পে মেট্রিক্স দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। এবং হেড কনস্টেবল এবং কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিকদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা। তো তোমাদেরকে বলে রাখি এইখানে যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিক এটা কিন্তু কনস্টেবল পদ উল্লেখ করা আছে, বাদ বাকিগুলো হেড কনস্টেবলের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এখানে এবার আমরা এখানে সরাসরি এলিজিবিলিটি কন্ডিশনটা দেখে নেব, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট উল্লেখ করা আছে, এজ উল্লেখ করা আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করা আছে। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি এখানে হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 to between 27 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তারা সরাসরি এখানে আবেদন করতে পারবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কি বলা হয়েছে এখানে
এখানে বলা হয়েছে 12th ক্লাস পাস উইথ বায়োলজি অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড, অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বায়োলজি সহ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং 2 নম্বর কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে সার্টিফিকেট কোর্স অফ এ ডিউরেশন অফ মিনিমাম 1 ইয়ার ইন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কোর্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন। তো এখানে তোমাদেরকে মূলত বলা হয়েছে ন্যূনতম 1 বছরের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কোর্স করতে হবে, ঠিক আছে। আর তার পাশাপাশি কোর্স থাকতে হবে এবং তার পাশাপাশি এখানে উল্লেখ করা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ এ ডিউরেশন মিনিমাম 1 ইয়ার অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইন ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টার অর হসপিটাল অর ইনস্টিটিউট ল্যাব রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত কোনো ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল বা প্রতিষ্ঠানের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে ন্যূনতম 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিয়ার? তারপরে এখানে কি বলা আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট। তো এই পদের ক্ষেত্রে কিন্তু সেম টু সেম বয়স চাওয়া হয়েছে 18 টু বিটুইন 27 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে সরাসরি আবেদন করতে পারবে। এবং 1 নম্বর কলমে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে 12th ক্লাস পাস ফ্রম রেকগনাইজড বোর্ড, অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। এবং 2 নম্বর কলমে কি উল্লেখ করা আছে, 2 নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে সার্টিফিকেট কোর্স অফ ডিউরেশন অফ মিনিমাম 1 ইয়ার ইন দ্য ফিজিওথেরাপি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ এখানে বলা আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিতে ন্যূনতম 1 বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স থাকতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে উল্লেখ করা আছে এক্সপিরিয়েন্স অফ ডিউরেশন অফ মিনিমাম 1 ইয়ার অ্যাজ ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট ফ্রম এ ফিজিওথেরাপি সেন্টার অফ মিনিমাম 100 বেডেড হসপিটাল অর ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে কেন্দ্রীয় স্বীকৃত কোনো ফিজিওথেরাপি কেন্দ্র বা অথবা ন্যূনতম 100 শয্য বিশিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি সহকারী হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রাজ্য সরকারের কর্তৃত্ব হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? তারপরে কি বলা হচ্ছে, তারপরে সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো এই কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে কিন্তু তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে কিন্তু 10th ক্লাস পাস চাওয়া হয়েছে, অর্থাৎ তুমি যদি কোনো গভর্নমেন্ট সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে উল্লেখ করা আছে ফার্স্ট অ্যাড সার্টিফিকেট কোর্স ফ্রম এসটি সেন্ট জোন্স অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন অর রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া। তো এখানে বলেছে সেন্ট জোন্স অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন অথবা রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া থেকে ফার্স্ট এড সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এবং এর পাশাপাশি 3 নম্বরে উল্লেখ করা আছে, বলা আছে এক্সপিরিয়েন্স অফ ডিউরেশন অফ মিনিমাম 1 ইয়ার্স অ্যাজ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ এখানে বলা আছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত ন্যূনতম 50টি বেডভুক্ত হাসপাতাল বা প্রতিষ্ঠান নার্সিং সহকারী হিসেবে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তুমি এই কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা সরাসরি দেখে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ রিলেকশান। তো বয়সের কারা ছাড় পেয়ে যাবে তাদের ক্ষেত্রে এখানে আমরা উল্লেখ করেছি, দেখতে পাচ্ছ 1 নম্বর কলমে SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। আর 2 নম্বরে উল্লেখ করা আছে OBC প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব PST PAT। তো এখানে তোমাদের PST PAT কী থাকছে সেটা আমরা একটু দেখে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, এবং ভিডিও শেষে লাইভ দেখিয়ে দেবে তোমরা কীভাবে নিজেদের মোবাইল ফোন থেকে তোমরা আবেদন করতে পারবে, সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ইম্পর্টেন্ট লিঙ্ক, সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবং তোমরা কোন পোস্টে আবেদন করছো সেটা একটু ক্লিয়ারলি আমাদের কমেন্ট সেকশন বক্সে একটু জানিয়ে দেবে। তো শুরুতেই আমরা এখানে দেখে নেব, তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PAT অ্যান্ড ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ PST। তো শুরুতেই আমরা ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PATটা দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্ট উল্লেখ করা আছে হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে কিন্তু ফর মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 1.6 কিমি দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 6 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 6 মিনিট 30 সেকেন্ড। এই 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড় যদি তুমি
তুমি অতিক্রম করতে পারো তাহলে কিন্তু পাস। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 800 মিটার রেস ইন 4 মিনিট অর্থাৎ 800 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট কিন্তু 4 মিনিট সময় থাকছে। এই 4 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে 800 মিটার দৌড় অতিক্রম করতে হবে। এবং কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিকদের ক্ষেত্রে কি থাকছে, তো কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিকদের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 4.8 কিমি রেস ইন 24 মিনিট, অর্থাৎ 4800 মিটার তোমাদের দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 24 মিনিট। ফিমেলদের ক্ষেত্রে কেমন এখানে দৌড় থাকছে 2.4 কিমি রেস ইন 18 মিনিট, অর্থাৎ 2400 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে কিন্তু 18 মিনিট। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট। তো এখানে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট কী চাওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে ফর হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের মিনিমাম হাইট or chest all candidate expressed this maintained below the unreserved or the economically worker section schedule caste অ্যান্ড আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো এখানে কিন্তু যারা ইউআর প্রার্থী আছো তাদের ক্ষেত্রে এবং ইডব্লিউএস প্রার্থী, ওবিসি প্রার্থী এবং এসসি প্রার্থীদের সবার ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 155 সেন্টিমিটার। মেল প্রার্থী অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি চাওয়া হয়েছে 75/80, অর্থাৎ নর্মালে 75 সেন্টিমিটার হতে হবে, ফুলিয়ে 80 সেন্টিমিটার, অর্থাৎ তোমাকে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে বুকের ছাতিতে কড়াকড়ি নেই। আর এগুলো আমরা দেখবো না, এগুলো ইউনিয়ন টেরিটরি বা আদার্স স্টেটদের ক্ষেত্রে, এটাও আদার্স স্টেট ক্ষেত্রে নর্থ ইস্টার্ন, মেঘালয়, মিজোরাম ইত্যাদি। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা শুধু দেখে নেব যে শিডিউল কাস্ট থেকে কত বিলং করলে কত হাইট চাওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট। তো আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত শিডিউল ট্যাবে অর্থাৎ এসটি থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে উচ্চতা চাওয়া হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার, বুকের ছাতি চাওয়া হয়েছে 75/80, ঠিক আছে। এবং মহিলাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু বুকের ছাতিতে কড়াকড়ি নেই। তো এবার আমরা সরাসরি দেখে নেব। তোমরা এখানে রিটেন এক্সামের ক্ষেত্রে আমি পরে একটি ভিডিওর মাধ্যমে সব ডিটেলস আমি উল্লেখ করে দেবো। এখন বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তোমরা কিভাবে আবেদন করবে নিজেদের মোবাইল ফোন থেকে সেটা আমরা একটু সরাসরি দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি। একটু স্ক্রল ডাউন করে, অর্থাৎ এই যে লিঙ্কটি তোমরা ভাবতে পারো যে এই লিঙ্কটা আমরা কোথায় পাবো, আমি ডেসক্রিপশন বক্সে একদম দিয়ে দেবো। হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে লেখা থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু ডিটেলস উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফ হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট এবং কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সব কিছুই কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং তোমরা একটু স্ক্রল ডাউন করে চলে আসবে। এবং তোমাদেরকে বলে রাখি আবেদনের শুরুর তারিখ 21/3/2026 তারিখ থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে কিন্তু 20/4/2026। এই 20/4/2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই যে অ্যাপ্লাই বাটন আছে, জাস্ট এই অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এরকম পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে বলে রাখি ইতিপূর্বে যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছো এসএসবিতে তাদের ক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং এই ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে লগ ইন করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং যে সমস্ত প্রার্থীরা নতুন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই যে রেজিস্টার আছে, অবশ্যই প্রথমত কিন্তু তোমাদেরকে রেজিস্টার করতে হবে, তাই রেজিস্টারে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। তোমরা শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিই, শুরুতেই ওখানে উল্লেখ করা আছে পোস্ট অ্যাপ্লাইং ফর, অর্থাৎ কোন পোস্টে তুমি আবেদন করবে, জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে সমস্ত পোস্টগুলো এখানে শো হবে। তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে এখানে ক্লিক করে নেবে। তারপরে কিন্তু এখানে তোমার নামটা কিন্তু এখানে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, তোমার বাবার নামটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে, মায়ের নামটা সুন্দরভাবে এখানে বসাতে হবে, ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, রিলিজিয়ান সিলেক্ট করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এবং এখানে কিন্তু তুমি যদি গোর্খা থেকে বিলং করো তাহলে ইয়েস, না হলে কিন্তু নো উল্লেখ করতে হবে, ঠিক আছে। একদম পাতি কিছু জিনিস আছে, এগুলো তোমরা ফিল আপ করে নেবে। এবং তারপরে এখানে নিচের দিক চলে আসে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা এখানে সুন্দরভাবে উল্লেখ করতে হবে। তারপরে এই যে নেক্সট বাটন আছে এইখানে ক্লিক করতে হবে, ক্লিক করে পরবর্তী ধাপে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। যেহেতু আমি এখানে ফিল আপ করবো না, সেক্ষেত্রে তোমাদের ডেমো একটু
অল্প করে দেখিয়ে দিলাম। তো একেবারে সহজ জিনিস আছে, তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে এবং অবশ্যই কোন পদে তোমরা আবেদন করছো একটু কমেন্ট সেকশন বক্সে একটু জানিয়ে দিও। আর সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।